15-20 দিনের মিডিয়া ফেসে আমরা নেতা হয়ে যাই। ধারাবাহিক একটা স্যাক্রিফাইস ডেডিকেশনের মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থান তৈরি করেছি। 2018 সালে কোটা সংস্কার আন্দোলন কিংবা নিরাপদ সড়ক আন্দোলনের কথা উল্লেখ নাই। যদি 24-এর এই গণ অভ্যুত্থানের ইতিহাস লিখতে হয়, যদি প্রকৃত ইতিহাস লিখতে হয়, তাহলে আগে তো কোটা সংস্কার আন্দোলনের সম্পর্কিত লিখতে হবে। সেটা 2018 সালে ব্যাপক মাত্রায় দেশব্যাপী দানা বাঁধে এবং সেই আন্দোলনটা যখন আবার ঝিমিয়ে পড়ে, বুক থুবড়ে পড়ে, তখনই রাইজ করে নিরাপদ সড়ক আন্দোলন 29 জুলাই দুজন শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে এবং সেই দুজন শিক্ষার্থীর মৃত্যুর আন্দোলন নতুন করে, যেটা অনেকেই সে সময় আখ্যায়িত করেছিল কিশোর বিদ্রোহ হিসেবে, কেউ রাষ্ট্রের বিরুদ্ধে তরুণদের এই মানুষ মেরে ফেলার সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে। এবং ওই কিশোরেরা স্কুলের কিংবা কলেজ বলতে আমরা ইন্টারমিডিয়েট লেভেলটা যদি ধরি, তারাই গত এই 6-7 বছরে আজকের যে জুলাইয়ের নেতৃত্ব, মোস্ট অফ দেম তারা। এবং ওই আদিব বলেছে বক্তব্যে, দ্যাটস রিয়ালিটি, যে এই সড়ক আন্দোলনটা সাহসী করে তুলছে তরুণদেরকে। কোটা সংস্কার আন্দোলন 18 সালে এবং সড়ক আন্দোলনটা, আমি রামিমকে ওইখানে দেখে কথা বললাম যে আমার এখনো মনে আছে যে কোটা সংস্কার আন্দোলনের সময় ওই সময় যারা রিলেট ছিলেন তারা জানেন যে আমাদের উপরে 30 জুন ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে আমরা একটা সংবাদ সম্মেলন করব। সেখানে ছাত্রলীগের পান্ডারা আমাদের উপরে হামলা করে। শাহবাগে অনেকে সংবাদ সম্মেলনে জয়েন করার জন্য আসতেছিল, তাদের উপরে হামলা করে। নীলক্ষেত থেকে 7 কলেজের যারা কোঅর্ডিনেটর বা যারা তখন সংগঠক ছিল তারা আসতেছিল, তাদের উপরে হামলা করে। আমরা সংবাদ সম্মেলন করতে পারিনি এবং আমি খুব গুরুতর আহত হয়েছিলাম, হসপিটালে চলে যাই। পরের দিন বোধহয় আমাদের রাশেদ ভাই সহ বেশ কয়েকজন গ্রেপ্তার হয়। কোটা আন্দোলন কার্যত বেশ কয়েকজন প্রথম শ্রেণীর নেতাকে গ্রেপ্তার এবং হামলার পরে কার্যত মুখ থুবড়ে পড়েছিল। সেই সময় নিরাপদ সড়ক আন্দোলন হয়। আমি চিকিৎসা, সেটা আরেকটা লং হিস্ট্রি, বলতে গেলে এত লং কথা বলা যাবে না। সেখানে আমি সংক্ষিপ্ত করছি যে লাস্ট আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে আমি চিকিৎসাধীন ছিলাম। আমার শরীরে 56% মাসেল ইনজুরি থেকে ইনফেকশন হয়ে গিয়েছিল। মেরোপেনামের খুব হাই যেটা অ্যান্টিবায়োটিক, ওই অ্যান্টিবায়োটিক গুলো আমাকে দিচ্ছিল, কিন্তু গোয়েন্দা সংস্থা তাদেরকে হসপিটাল কর্তৃপক্ষ বলেছিল যে তাকে এখানে রাখা যাবে না। রাতে ওখান থেকে আমাকে আউট করে, এখনো ভিডিও পাবেন, টেলিভিশন নিউজও পাবেন, ওখান থেকে আমরা বের হয়েছি। তখন কার্যত উত্তরাতে হোপ হসপিটাল, ক্রিসেন্ট হসপিটাল, হাই কেয়ার, 4টা হসপিটালে চিকিৎসা নিয়েছিলাম। সেখানে একই অবস্থা, কোনো কর্তৃপক্ষ রাখতে পারতেছে না। পরে একটা আন্ডার কনস্ট্রাকশন বাড়িতে আমার বড় ভাই থাকতো উত্তরা চামুর খান, ওই এলাকায় থেকে বিএনপি ড্যাবের একজন ডাক্তার শহীদ ভাই, শিশু হাসপাতালের শ্যামলীর ডাইরেক্টর ছিল সম্ভবত, তার তত্ত্বাবধানে কার্যত ফোন এবং সে কনসাল্ট করে ট্রিটমেন্ট দেয়। সেই সময় আমি মোবাইলে দেখতেছিলাম যে এখানে প্রেস ব্রিফিং করতেছে এই রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা, সেখানে রামিম প্রেস ব্রিফিং করছে। তো আমার খুব একটা ভালো লাগছে, ও রামিম এখানে লিডিং আছে। তখন আমরা ফোন দিলাম যে তুমি সামনে করো না, ঝামেলা আছে, তুমি প্রেস ব্রিফিং এর ফেস হয়ে গেছে কেন, এখানে অন্যদেরকে দিয়ে করো, ছাত্রদেরকে দিয়ে করো। মনে আছে তখন আমি ফোন দিচ্ছি, কারণ তো কোটা আন্দোলনকারী শিবির চিহ্নিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংগঠন ছিল। এইখানে আমরা বলছিলাম যে তুমি অন্য কাউকে, তখন আপনাকে তাহলে করিয়েছে, ডিটেল পুরোটা দেখি। পরে ফারাবি, টুইন ফারাবি স্বাস্থ্য উপদেষ্টা যে এপিএস, এবং আমাদের 7 কলেজের শেষ পর্যায়ে লিডিং ছিল যে নাজমুল, এখানে আসছে ডাবলেশ্বর মধুভাই ছিল, ইডেনের কান্তারা ছিল, লামিয়া, আরো অনেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সব মিলে। তখন সবাইকে বললাম এখন কোটা আন্দোলন আপাতত বাধা থেকে জেনে ফেলে সড়ক আন্দোলনের ছাত্রদের পাশে থাকেন, এদেরকে সাপোর্ট করতে হবে। এখন এই আপনার ফারাবি তখন বলছে ভাই মাইকের ব্যবস্থা করা লাগবে, হ্যান্ড মাইক, কারণ আমরা তো আগে আন্দোলন করে আমরা জানি মাইক ভাড়া দেয় কিভাবে মাইক আনতে হয়, পুলিশ মাইক নিয়ে যায়। তো যাই তখন আমাদের এই কোটা আন্দোলনের নেতৃত্ব মাইক, পানি, কোথাও সিঙ্গারা, টুকটাক একটু সাপোর্ট করা এবং আন্দোলনটা সারা দেশে একটা
দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এমনকি এটা ঠিক ওই সময় আমি দেখেছি আমার পরিচিত অনেক আওয়ামী লীগের নেতাদের ছেলেমেয়েরা অনেকে আন্দোলন নেমেছিল, সেই সড়ক আন্দোলনে। সেদিনে আবার অনেকে পোস্ট দিয়েছিল, অমুকে আওয়ামী লীগের নেতা, তার ছেলে এই যে সরকার বিরোধী আন্দোলন করে। কারণ আন্দোলন, যে কোনো আন্দোলনই তো তারা সবসময় সরকার বিরোধী হিসেবে চিহ্নিত করতো, যদিও সেটা সরকার বিরোধী আন্দোলন ছিল না। তো এই 24-এর গণ-অভ্যুত্থানের পটভূমি এবং প্রেক্ষাপট তৈরি করেছে 2018 কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন। সেখানে এই প্রেক্ষাপট না টেনে ডাইরেক্ট লাইনে চলে গিয়েছেন যে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের ফলে 2024-এর প্রেক্ষাপটে পরিবর্তিত অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয়। আমরা রাজনৈতিক দল সমূহ ঐক্যমতের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশনে এই সংস্কার আমরা করছি, বাস্তবায়ন আমরা অঙ্গীকার করবো, 2 ইয়ার্স এর মধ্যে বাস্তবায়ন হবে। একটা বড় রকমের ফাঁকিবাজি এবং প্রতারণা এই জাপটিং জুলাই সনদে আমরা দেখতে পাচ্ছি। যেই কারণে আমি এখানে আসছি, বিশেষ করে জুলাই সনদে নিরাপদ সড়ক আন্দোলনের কথা এবং কোটা সংস্কার আন্দোলনের সুস্পষ্ট ভাবে থাকতে হবে। কিন্তু হচ্ছে এই আমাদের দেশে প্রেক্ষাপট দেখেছি, বলে যে এমপি হওয়ার জন্য নির্বাচনের আগে কামার কুমোর মুসি সবার আপনার ঘামের কর্দমাক্ত শরীর কোলাকুলি করে, ভাই নির্বাচনের পর আর খবর থাকে না। এই যে তারা যেটা বললো যে যারা সরকার গঠন করবে তারা 2 বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন করবে, কে দিয়েছে তাদের 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে? আমরা কোন রাজনৈতিক দল তো বলি নাই যে তাদেরকে আমরা 2 বছর সময় দেবো। আমরা তো ঐক্যমত্য কমিশনে বলছি বারবার যে এটা গণভোটের মাধ্যমে গৃহীত করতে হবে, অথবা আপনারা যদি মনে করেন যে গণভোটের মাধ্যমে এটাকে আইন করবেন কিংবা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন, যে কোনো একটা আইনি প্রক্রিয়ায় যেতে হবে। শুধুমাত্র মুখের কথা আমরা বিশ্বাস করবো না, কারণ আমরা দেখেছি অনেক কথা বলেছেন, কে রাখে তার কার কথা ক্ষমতায় গেলে। আমাদের সহকর্মী বন্ধুরাই কি রেখেছে আমাদের কথা? মঞ্জু ভাই একটু ডাল দিয়েছে, এখানে অনেকে আমি এই নিরাপদ সড়ক আন্দোলনের সাথে চিনি, এই কারণে যে ওরা আমার সাথে ছাত্র অধিকার পরিষদ করত। তো অনেকে আমি জানি ছোটখাটো চাকরি করে, অল্প পয়সা, ফ্যামিলির অবস্থাও ভালো না, কিন্তু দেখেছি তারা এই নিরাপদ সড়ক ডেডিকেশন দিয়ে এটাকে করে, পলিটিক্যাল অর্গানাইজেশন করে একটা অন্যরকম ভালো লাগে। কিন্তু এইখানে দেখেছি অনেকে এই যে ডেডিকেশন নিয়ে করা এবং প্রোগ্রামের এই যে এখানে যাদেরকে হাজির করেছে, আদি বলছিল এখানে যারা জাতীয় ঐক্যমত্য কমিশন হয়ে গেছে, সব দলের লোকেরা, সব পদের লোকেরা আছে। তো এই যে তাদের কমিটমেন্ট, তো এই জন্য আমি মনে হচ্ছে যে এই প্রোগ্রামটা আমার মিস দেওয়া ঠিক হবে না। তো মঞ্জু ভাই যে কথা বলছিল সেখানে আমি একটু এইটুকু ডাক দিতে চাই যে দেখেন, আমরা অনেক কষ্ট করেছি, ত্যাগ স্বীকার করেছি। শুধুমাত্র রাজনৈতিক দলের নেতারা ত্যাগ স্বীকার করেছে, স্যাক্রিফাইস করেছে না, এই নিরাপদ সড়ক আন্দোলনের মতো এই গত 7-8 বছরের প্রতিবাদী এবং সচেতন প্রতিটি তরুণ স্যাক্রিফাইস করেছে, ত্যাগ স্বীকার করেছে, লড়াই করেছে, যার ফলে আজকের এই গণ-অভ্যুত্থান। গণ-অভ্যুত্থান কিন্তু যুগে যুগে হবে না, বছর বছর হবে না। বাংলাদেশে একবার, স্বাধীন বাংলাদেশে একবার গণ-অভ্যুত্থান হয়েছে, এই 53 বছর পরে। সুতরাং এই গণ-অভ্যুত্থানের যে ম্যান্ডেট, যেটা গণ-অভ্যুত্থানের পূর্বে আমরা বলেছি আমরা রাষ্ট্রের পুনর্গঠন চাই, সেটা আমরা মনে করি যে নির্বাচনী ব্যবস্থা, যেই ব্যবস্থা স্বৈরাচার তৈরি করে সরকারকে কর্তৃত্ববাদী হিসেবে গড়ে তোলে, সেই ব্যবস্থার পরিবর্তন না হলে আমাদের আসলে স্বপ্নের সোনার বাংলাদেশ বলি, নতুন বাংলা বলি, সেটা বিনির্মাণ সম্ভব হবে না। যে কারণে আমরা বলছিলাম নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। সেক্ষেত্রে পুরোপুরি পিয়ার না হলেও, আংশিক হলেও সকল দল যেন পার্লামেন্টে থাকতে পারে, একটা প্রপোর্শনাল সিস্টেম চালু করা যেতে পারে, অথবা বাইক্যামেরাল পার্লামেন্ট করলে আপার হাউসে যে 100 জন সদস্য হবে সেটা যেন প্রত্যেক রাজনৈতিক দলের ভোটের অনুপাতে হয়। আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করছি আমাদের সিনিয়র পলিটিশিয়ানরা, যারা রাষ্ট্র পরিচালনা করছেন একাধিকবার, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, এটা মানতেই চান না, এটাকে একেবারে ডিনাই করে দিচ্ছেন। এইটা তো একেবারে ডিনাই করার বিষয় না, এটা কি অন্যায়, এটা কি অবিচার? যদি সকলের প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকে, আমরা যদি বাইক্যামেরাল পার্লামেন্টে আপার হাউসে কিছু প্রফেশনাল লোকজন, কিছু ভালো পার্লামেন্টারিয়ান পাই, কিছু খারাপ না, মানতে চাচ্ছেন না, কারণ তারা পাওয়ার এনজয় করতে চাচ্ছেন। যে আলোচনা হচ্ছে যে আমরা বলছিলাম যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগে একটা কমিটি হবে, যেখানে আপনার সংসদীয় সরকারের দল, বিরোধী দল
সবার প্রতিনিধিত্ব থাকবে, তারা ঠিক করবে কে ইলেকশন কমিশনের প্রধান হবে কিংবা ইলেকশন কমিশনে কারা কারা আছে, তারা ঠিক করবে পাবলিক সার্ভিস কমিশন কি প্রক্রিয়ায় নিয়োগ পাবে, কারা কারা নিয়োগ পাবে, যেন নিউট্রালিটি নিয়ে কোনো প্রশ্ন না উঠে। এইরকমের 3-4টা প্রতিষ্ঠানের কথা আমরা বলছি, মানতে চাচ্ছেন না, কারণ তারাও দলীয়করণ করতে চায়। যে দলীয়করণের ফলে বাংলাদেশের 16 বছরের ক্রাইসিস এবং ইচ্ছেমতো সংবিধান কাটাছেড়া করার মধ্যে দিয়ে যে এই কর্তৃত্ববাদের জন্ম হয়েছে। আমরা বলছিলাম সেক্ষেত্রে আপার হাউস থাকলে পার্লামেন্ট সংসদের জন্য লোয়ার হাউস আপার হাউস দুই জায়গায় আপনার সম্মতি লাগবে, রাজনৈতিক দলের অনেকে এটা চাচ্ছেন না। এই জন্য আমরা বলছি যে এই পরিবর্তনগুলো যদি আমরা না করতে পারি তাহলে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে। সেই জায়গা থেকে আপনারা তরুণ প্রতিবাদী বিপ্লবী, আমরা আসল বিপ্লবী, আমি চিনি। এখন বলছিলাম অনেকে চাপা বললে হবে না, এইখানে আমি চিনি না অনেককে, কিন্তু আমি এইটুকু বলতে পারবো গত 7 বছরে এইখানে অনেক এই নিরাপত্তা আন্দোলনের সাথে যারা জড়িত, তারা যে কয়েকটা আন্দোলন সংগ্রাম প্রতিবাদ করছে, এখন অনেক দলের সমন্বয়ক বলেন বা পরিচয় দিচ্ছে বিভিন্ন জায়গায় নেতৃবৃন্দ, এই কয়েকদিনের আন্দোলনে তাদের সিকি ভাগের 1 ভাগ করে এরকম অনেক ওই যে ছেলেটা চাঁদাবাজি করবো, তো ধান্দাবাজি করার জন্য সমন্বয় করছে, তাই না? আন্দোলনটা সারা দেশব্যাপী তো অর্গানাইজ হইতে করা যায় না, কমিটি করে। যাত্রাবাড়িতে কোন বিশ্ববিদ্যালয় ছিল? যাত্রাবাড়িতে নটরডেম কলেজের মতো কোন উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান ছিল যে ছাত্ররা সব অর্গানাইজ করে লড়াই করেছে? আপামর জনসাধারণ রাজপথে নেমে এসেছে। সেম সিনারিও বাগদাতে যান, মিরপুরে যান, উত্তরাতে যান, all classes of people রাস্তায় নেমে গেছে। উমামা যে নেত্রী, তাকে ধন্যবাদ জানাই, কিছুটা সাহস উচ্চারণ করেছেন, আবার কিছু করেননি। তিনি বলেছেন যে এটা আমার বলতে নিজের থুতু ফলালে উপর দিকে এরকম মনে হয় যে সমন্বয়কদের নামে রক্ষী বাহিনী স্টাইল একটা গ্রুপ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এটা আন্দোলনের স্পিরিট ছিল না, এটা আন্দোলনের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আজকে আমি যে আমরা যারা লড়াই করেছি ধারাবাহিক ভাবে 15-20 দিনের মিডিয়া ফেসে আমরা নেতা হই নাই, ধারাবাহিক একটা স্যাক্রিফাইস ডেডিকেশনের মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থান তৈরি করেছি। তো আমাদের প্রতি যে মানুষ বিশ্বাস করবে, এখনকার যারা দায়িত্বে আছে তাদেরকে দেখে মানুষ তো মনে করবে দেখছি না ওরা এই গণ-অভ্যুত্থানের পরে তরুণরা উপদেষ্টা হয়েছে, দায়িত্বে গিয়েছে, যেই লঙ্কে যায় সেই রাবণায়, সবাই ওই একই পথে হেঁটেছে, আমাদের সম্ভাবনাটাকে ক্ষতিগ্রস্ত করেছে। যেই কারণে বলছি অনেক কথা বলতে পারি না, এইটা তো প্রত্যাশা করে না মানুষ তরুণদের দ্বারা। তারপরেও আমি অবশ্যই বলি সব জায়গায় ভালো মন্দ আছে, ধানের মধ্যে চিঠা আছে। যারা ক্ষমতাকে দায়িত্ব মনে না করে, যারা ক্ষমতার অপব্যবহার কিংবা পয়সা কামানোর হাতিয়ার বানাবে, তারা ইতিহাসে রাষ্ট্র করে নিক্ষিপ্ত হবে। আর যারা ডেলিগেশন নিয়ে লেগে থাকবে, যেমন আপনাদের এখানে অর্গানাইজার যারা, কে তাদের মধ্যে তো কেউ সমন্বয়ক নাই, কেউ কোনো বিশাল নেতা নাই, তাদের ডাকে অনেকগুলো রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এখানে এসেছে না, বিকজ তারা আপনাদের সেক্রেটারি জানে। সো এই বলবে, এই আমাদের লক্ষ্য উদ্দেশ্যটাকে সামনে রেখে এই নিরাপদ সড়ক আন্দোলন, নিশার পথ চলা সামনে অব্যাহত থাকুক। আমার যে কোনো ধরনের সহযোগিতা অতীত ছিল, সামনেও থাকবে, এবং আবারও মন খোলা একবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং অভিবাদন জানাচ্ছি যে যারা এই প্ল্যাটফর্মকে সারা দেশে ছড়িয়ে দিয়েছে।